আসসালামু আলাইকুম, আমি সিফাতুল ইসলাম আলভি। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩৮তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমার বাসা ময়মনসিংহ এবং আমার স্কুল ছিল ময়মনসিংহ জেলা স্কুল এবং কলেজ ছিল আনন্দমোহন কলেজ। ডক্টর হওয়ার ব্যাপারটা আসলে আমার একদম ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল, কারণ যখন দেখতাম হসপিটালে যাওয়ার পর যে ডাক্তাররা সাদা এপ্রন পরে ঘুরতেছে, সো সাদা এপ্রনের প্রতি কেন জানে আগে থেকে একটা আবেগ ছিল যে সাদা এপ্রন পরে আমি ভবিষ্যতে ঘুরবো ইনশাল্লাহ। তবে যদি স্পেসিফিকভাবে আমি কারোর নাম বলি তাহলে আমি বলবো যে আমাদের K76-এর একটা আপু আছে, ফাবিয়া রহমান স্পৃহা আপু। তো আপু হচ্ছে আমার আব্বুর স্টুডেন্ট। সো আপু যখন ওই যে 2018-তে চান্স পেলেন তখন হচ্ছে আমাদের বাসায় আসছিলেন মিষ্টি নিয়ে। সো তখন হচ্ছে আপু বলে গেছিলেন যে আমি যখন ইন্টার্ন করবো তখন হচ্ছে আমি চাই যে তুমি হচ্ছে নতুন ঢুকো। সো ওইটা আসলে ইন্সপিরেশন ছিল। তাছাড়া যদি সব অন্যান্য ব্যাপার বলি, যে যারা মেডিকেল সেক্টরে কাজ করে বা যারা হচ্ছে ডক্টর, তাদের কিন্তু মোটামুটি ভালো একটা ভ্যালু থাকে। ওই জন্য মূলত আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে আমার মেডিকেল চান্স পাইতে হবে। সো ক্লাস 6-7 পর্যন্ত যদি বলি স্টুডেন্ট কীরকম ছিলাম, আমি বলবো যে অ্যাভারেজ ক্যাটাগরি ছিলাম। মানে পড়াশোনা খুব কম করতাম। অনেকে আছে যে সারাদিন বসে থাকতো, আমি বসে থাকতাম না। আমি দেখা গেছে যে মোটামুটি ভালোই বাইরে টাইম ওয়েস্ট করতাম। এই জিনিসটার কারণে কিন্তু আসলে একাডেমিক একটু হ্যাম্পার হয়েছিল। সো তখন 6-এ ময়মনসিংহ জেলা স্কুলে আমার রুল ছিল 12। সো ওইবার আসলে রেজাল্টটা খারাপ হয়ে 7 আমার রুল হয় 24। তো আমার আব্বু, যদিও এইসব বিষয় আব্বু আম্মু এইসব বিষয় নিয়ে খুব একটা প্যানিক করতেন না, যে এত সমস্যা নাই, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। সো ওইবার একজন গার্জিয়ান আর কি আব্বুকে বলছিলেন যে জেলা স্কুলে টপ 20-র বাইরে যারা, তারা তো স্টুডেন্টের কাতারেই পড়ে না, তারা হচ্ছে একদম লো ক্যাটাগরি, তাদের হচ্ছে খুব ভালো জায়গায় চান্স হবে না। সো আসলে এটা হয়তো বা আমাকে ইঙ্গিত করে বলে নাই, বাট আমার আব্বুর হচ্ছে জিনিসটা খারাপ লাগে। পরবর্তীতে হচ্ছে আব্বু আসলে আমার বলে যে এই কথাটা তো বলছে, পরে আমি আচ্ছা সমস্যা নেই, এবার ইনশাল্লাহ টপ 20-তে ঢুকে দেখাই দেবো। সো ক্লাস 7-এ ইচ্ছা মতো পড়াশোনা করলাম। আমার যেগুলো গ্যাপ ছিল, যেমন আমি বিশ্ব পরিচয় আর হচ্ছে এই ধর্ম, এগুলোতে বড় কম পেতাম। তো দেখা গেলো এগুলো ভালো মতো পড়া আমি হচ্ছে ক্লাস 7-এ একটা ভালোভাবে কামব্যাক করে আমার 8-এ হচ্ছে রোল হয়ে গেলো 12। এরপর হচ্ছে আমার মোটামুটি তখন থেকে হচ্ছে আমার মূলত কামব্যাকটা। তারপরে পরবর্তীতে আমি ক্লাস 9, 10 এসএসসিতে ট্যালেন্ট পুলে বৃত্তি, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট বোর্ডে হাইস্ট মার্ক। সো এই সব কিছু মিলায়া দেখা গেছে যে আমার এই যে মেডিকেল অ্যাডমিশন টাইমের জন্য আমার বড় রকম একটা ইন্সপিরেশন ছিল যে আমি এইচএসসিতে পারছি বা বোর্ড পরীক্ষাগুলোতে পারছি, সো ইনশাল্লাহ সামনে পারবো। আর খুশির একটা মুহূর্ত হচ্ছে আমি আগে প্রচুর পরিমাণে অলিম্পিয়াড দিতাম। দেখা গেছে যে অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, তারপর হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড। বায়োলজি অলিম্পিয়াডে বেশ অনেকবার হচ্ছে 3বার হচ্ছে আমি ন্যাশনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পাইছি। বাট হচ্ছে ঢাকাটা মোটামুটি আমার ময়মনসিংহ থেকে দূরে, প্লাস আব্বু আম্মু যেহেতু জব সেক্টরে মানে টিচার, সো তাদের ছুটি একটু কম, যার কারণে আমি আসলে ন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে পারি নাই। দেখা গেছে ফার্স্ট রানার্স আপ বা সেকেন্ড রানার্স আপ হয়েছি, বাট আমি পার্টিসিপেট করতে পারি নাই। আর ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রে হচ্ছে আমার একবার সুযোগ হয়েছিল এই যে 2023-এ পার্টিসিপেট করার ন্যাশনাল রাউন্ডে। তো তখন সেন্ট জোসেফ মোহাম্মদপুর সেন্ট জোসেফ কলেজ, সেখানে হচ্ছে পরীক্ষাটা হয়েছিল। পরীক্ষাটা দেওয়ার পর আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু ঢাকা মেডিকেল কলেজটা ঘুরে দেখি। তো আসলে তখন টাইমের এতটুকু শর্টেজ ছিল, যার কারণে আসলে ঢাকা মেডিকেলটা ঘোরা হয় নাই। তো তখন আমার মামার সাথে ছিলেন, তো মামা বললো যে সমস্যা নাই, তোমার যতটুকু পড়ার যতটুকু গতি, ইনশাল্লাহ ঢাকা মেডিকেল কলেজে চান্স পায়, তারপরে হচ্ছে নিজের ক্যাম্পাসে ঘুরে দেখবা। আল্লাহর রহমতে ওইটা পারছি। অনলাইনে মূলত হচ্ছে সারা দেশের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। সো সারা দেশের স্টুডেন্ট যেহেতু পরীক্ষা দিচ্ছে, এখানে ময়মনসিংহের স্টুডেন্ট যেরকম আছে, ঢাকারও আছে, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সব জায়গারই কিন্তু টপাররা আছে। সো অনলাইন প্ল্যাটফর্মগুলো হচ্ছে মোটামুটি সবাই কিন্তু এখানে অ্যাড থাকার চেষ্টা করে। সো এই জন্য আমার দেখা যায় যে বিভিন্ন এলাকার স্টুডেন্টদের টপারদের সাথে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারতেছি, এবং আমি নিজেকে কিন্তু জাজ করতে পারতেছি যে আমার এরকম প্রিপারেশন আছে এবং আমি ভবিষ্যতে এরকম একটা রেজাল্ট করতে পারবো। মোটামুটি কিন্তু একটা ধারণা থাকে। যেমন পটেনশিয়াল মেডিকেলিয়ান পরীক্ষাটা যখন এসিএসের হলো, এটাতে হচ্ছে আমি 27তম হয়েছিলাম। তো আমার কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসছে যে আমার পজিশনটা ফাইনাল পরীক্ষাতে ইনশাল্লাহ এরকম আসতে পারে, বা হচ্ছে যদি খুব খারাপ হয় ইনশাল্লাহ 100-র বাইরে যাবে না। তারপরে এর মধ্যে হচ্ছে মোটামুটি এত পরিমাণে ফোন আসা শুরু করলো, আমরা হচ্ছে ফোন ধরে কুল পাইতেছি না। একবার আব্বুটা ধরতেছি আমি, একবার আব্বু আমার ফোন ট্যাপ ধরতেছে, আবার একদিন আম্মু ট্রাই করতেছে, মানে একদম অবস্থা 1-2 ঘন্টা পর্যন্ত এরকম অবস্থা খারাপ। আচ্ছা, আমার জুনিয়র যারা আছো তাদের জন্য হচ্ছে শুভকামনা, এবং আশা করি তোমাদের সাথে দেখা হবে আমার ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা আমাদের মতো মেডিকেল হচ্ছে গিয়ে অ্যাসপিরেন্টস, তাদের জন্য কোনো সাজেশন আছে তোমার? আচ্ছা, মেডিকেল অ্যাসপারেন্ট যারা আছে, আমি বলবো যে ফার্স্ট অফ অল তাদের মেইন বই পড়তে হবে। যেমন তোমার হচ্ছে সামনে কালকে ধরো একটা পরীক্ষা, তো কালকের পরীক্ষার জন্য তোমার হচ্ছে আজকে রাতে তো শেষ করতে হবে। তো তুমি ফার্স্টে মেইন বইটা পড়বা, কারণ মেইন বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই। দেখা যাবে যে 95% বা 90% কোয়েশ্চেন কিন্তু মেইন বই থেকে আসে। তো সবার আগে মেইন বই পড়ার পর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে অনুশীলনী। আবার অনেকে কি করে, মেইন বইটা পড়ার পর ডাইরেক্ট চলে যায় হচ্ছে এক্সট্রা রাইটার, বা এমন পোলাপানো আছে যারা হচ্ছে আগে এক্সট্রা রাইটার পড়ে বলে যে ভাই আমি তো এক্সট্রা রাইটার পড়তেছি, আমি হচ্ছে আলিম স্যার পড়তেছি।
আমার তো আজমল স্যারটা ক্লিয়ার না, আমার আলিম স্যার ক্লিয়ার আছে। তো ওরা কিন্তু সবচেয়ে বড় ধরাটা খায়। আর যারা ধরো হচ্ছে মেন বইটা আগে পড়ে, যেমন আমাদের বোটানির যে মেন বই আবুল হাসান স্যারের বই, আর গাজী আজমল স্যারের বই হচ্ছে জুলজি। সো এই দুইটা বই যদি তুমি সবার আগে পড়া শেষ করো, এবং এইটা পড়া শেষ করার পর তুমি হচ্ছে অন্যান্য যে রাইটারগুলো আছে এদের অনুশীলনীগুলো পড়লা, অনুশীলনী শেষ হয়ে গেলে এরপর হচ্ছে তোমার যে মন চায়, যে মনে হয় যে স্যাটিসফ্যাকশন আসতেছে না, বিভিন্ন জায়গার কোয়েশ্চেন ব্যাংক আছে, এগুলোর কোয়েশ্চেন পারতেছি না, তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে এক্সট্রা রাইটারটা একটু দেখতে পারো। আর এক্সট্রা রাইটারটা দেখলে হচ্ছে তোমার সুবিধা এতটুকুই যে তুমি একটু কনফিডেন্স পেলা, কিন্তু মানে আলটিমেটলি তেমন কোনো লাভ নাই। কারণ আমরা যখন হচ্ছে পরীক্ষা দিলাম, আমাদের হচ্ছে এক্সট্রা রাইটার থেকে কয়টা 2টা বা 3টা কোয়েশ্চেন আসছে, তো 2টা 3টা কোয়েশ্চেন এমনিতে পারা গেছে। এখন তুমি যদি এক্সট্রা রাইটারের দিকে বেশি গুরুত্ব দাও, দিন শেষে দেখা যাবে হচ্ছে তোমার ওই এক্সট্রা রাইটারগুলো কোনো মতো হইলো, কিন্তু হচ্ছে মেইন যেই যারা পোর্শনটা আছে ওই জায়গা থেকে ম্যাক্সিমাম ভুল যাবে, তখন এমনিতেই চান্স মিস। তো সবার আগে পড়তে হবে মেইন বই, এরপর হচ্ছে অনুশীলনী, এরপর এক্সট্রা রাইটার, এরপর যদি মনে হয় যে কোনো বই পড়া দরকার, যে মানে কোনো প্র্যাকটিস করা দরকার, তখন হচ্ছে তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গার বই পড়তে পারো ইচ্ছা হলে। এই ক্ষেত্রে কি এসিএস এর এক্সামগুলো আসলে কিভাবে হেল্প করছে? এসিএস এর ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো তো ছিল 100 মার্কের। সো 100 মার্কের কোয়েশ্চেনগুলো আমরা যখন পরীক্ষা দিই, তখন কিন্তু অনেকটা এই যে আমরা ফাইনাল যে পরীক্ষাটা দিই, ফাইনাল পরীক্ষার মতো কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। আর এসিএস এর যে আর্কাইভগুলো আছে, আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে যথেষ্ট গোছানো এবং যথেষ্ট ফিটফাট। তো এখানে আমার কেন জানি মনে হচ্ছে পশভাবে পরীক্ষা দিতে গেছি। আর এসিএস এর যে কোয়েশ্চেনগুলো মোটামুটি আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে। পাশাপাশি আমি যে কাজগুলো করতাম, আমি একটু টাইম কম নিতাম। এখন যারা মোটামুটি একটু আগায় আছে যারা, তাদেরকে আমি এটাই বলবো যে এই টাইম কম নিয়ে পরীক্ষা দিতে হবে। যেমন আমি হচ্ছে পরীক্ষা দিতে যেতাম, একদম একুরেট টাইমে পরীক্ষা দিতে যেতাম। তারপরে হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা, আমি পরীক্ষা দিচ্ছি হচ্ছে 30 মিনিট বা 25 মিনিট। কারণ এটা দেওয়ার পিছনে মেইন কারণটা হচ্ছে যে আমার স্পিড বাড়াতে হবে। কারণ পরীক্ষার হলেও তো এরকম কোয়েশ্চেন আসবে, যে একটু কঠিন কোয়েশ্চেন চলে আসলো, তো তখন তো আমার যদি সহজগুলো যদি আমি একটু স্পিডে না দাগাতে পারি, তাহলে কিন্তু আমার কঠিনগুলো দাগানোর সময় পাবো না। সো এই জন্য হচ্ছে আমি মনে করি যে একটু যারা মানে অগ্রসর শিক্ষার্থী, তারা হচ্ছে একটু টাইম কম নিয়ে পড়া উচিত, টাইম কম নিয়ে পরীক্ষা দেওয়া উচিত। তাহলে হচ্ছে দেখা যাবে হাতটা চালু হয়ে গেলো, আর হাত চালু হয়ে গেলো তো আলটিমেটলি মানে পরীক্ষার হলেও ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ আছো, তাদের তো সামনে পরীক্ষা, যেহেতু এইচএসসি শেষ, সো তোমাদের জন্য শুভকামনা। আশা করি যে অনেক ভালো একটা রেজাল্ট হবে।